নমস্কার, ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা মানেই সময় নিউজরুম লাইভ নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আজ নিউজরুম লাইভের শুরুতেই একটা সুখবর বাংলার জন্য, তা বলা যায়। বাংলায় কি এবার সেমিকন্ডাক্টর হাব? কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেমিকন্ডাক্টর মিশন 2.0 কে ছাড়পত্র। ১,২৭,০০০ কোটির বিনিয়োগ। আরো একবার জানাবো আপনাদের, বাংলায় এবার সেমিকন্ডাক্টর হাব। এই প্রশ্ন উঠছে তার কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেমিকন্ডাক্টর মিশন 2.0 কে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১,২৭,০০০ কোটির বিনিয়োগ। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন উঠছে যে কি এই সেমিকন্ডাক্টর মিশন। চলুন জানার চেষ্টা করি। আমার সঙ্গে রয়েছেন আউটপুট এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, কি এই সেমিকন্ডাক্টর মিশন 2.0? বাংলায় সেমিকন্ডাক্টর হাবের ঠিকানা হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে? দেখো সোনিয়া, তুমি যেমনটা বলছিলে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেমিকন্ডাক্টর মিশন 2.0 ছাড়পত্র দিল, মানে সোজা কথায় 2021-এ সেমিকন্ডাক্টর মিশন 1 লঞ্চ করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেটা কি ছিল? যে কেউ যদি সেমিকন্ডাক্টর চিপ তৈরি করবার ফ্যাক্টরি তৈরি করেন, তিনি দেশীয় বিনিয়োগকারী হতে পারেন, বিদেশি বিনিয়োগকারী হতে পারেন, তাহলে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তিনি অনেকগুলো সুবিধা পাবেন। সেখানে ট্যাক্স হলিডের মতো কিছুটা সুবিধা ছিল। তার যে মোট ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, অর্থাৎ তিনি যে মূলধন বিনিয়োগ করবেন, সেই মূলধন বিনিয়োগের একটা অংশের দায়িত্ব বহন করতে রাজি ছিল কেন্দ্রীয় সরকার দীর্ঘকালীন বিনিয়োগের অংশ হিসেবে। তার পরবর্তী সময় কেন্দ্রীয় সরকার হয়তো আস্তে আস্তে তার শেয়ার বিক্রি করে বা সেই বিনিয়োগের রেসিপ্রোকেট যে তার অংশীদারি হয় সেটা বিক্রি করে বা অন্য কোনোভাবে সেখান থেকে সরে আসতো বা সরে আসবে, এমন একটা প্ল্যান। এবং তার সঙ্গে সঙ্গে জমি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহায়তা, ওয়ান উইন্ডো পলিসি ইত্যাদি ইত্যাদি। এটা 2021-এ শুরু হয়। সেই সময় আমাদেরকে কার্যত জুলু চোখে দাঁড়িয়ে তাকিয়ে দেখতে হয়েছে যে আমাদের পাশের রাজ্য, এক কথায় বলতে গেলে যে রাজ্যগুলো সম্পর্কে আমরা একসময় তকমা দিয়ে দিয়েছিলাম সারা দেশে, এগুলো খুবই দুর্বল রাজ্য, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রাজ্য, সেই রাজ্য হাল ফিরে যায় অসমের বিজেপি ক্ষমতায় আসার পর। এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কার্যত ছোঁ মেরে সেমিকন্ডাক্টর হাবের প্রজেক্টটা তুলে নিয়ে যান। ওই কেন্দ্রীয় যে বিনিয়োগ মিশন 1-এর তার একটা বড় অংশ, সব থেকে বড় অংশ বলা যায়, তিনি নিয়ে যান নিজের রাজ্যের জন্য। এবার মিশন 2 লঞ্চ হলো, ১,২৭,০০০ কোটি টাকা। সেখানে বাংলাতে বিনিয়োগ আসতে পারে এমন সম্ভাবনাগুলো কেন উঁকি দিচ্ছে? তার কারণ বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর হাব বা সেমিকন্ডাক্টর মিশনের ক্ষেত্রে প্রথম সব থেকে বড় সম্ভাবনার জায়গাটা কোনটা? বিনিয়োগ সম্পর্কে বাংলার যে অত্যন্ত খারাপ ভাবমূর্তি, সেটা বদল হতে শুরু করেছে রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর। তারা ক্ষমতায় আসার আগে থেকে বিজেপি স্পষ্ট করেছিল, ক্ষমতায় আসার পর সরকার বিভিন্ন পদক্ষেপে, শুধু বিবৃতি নয়, পদক্ষেপে প্রমাণ করেছে যে তারা রাজ্যে বিনিয়োগ চান, যে কোনো মূল্যে বিনিয়োগ চান। এবং এ ব্যাপারে তারা আন্তরিক। রাজনীতি কোনোভাবে সে বিনিয়োগের বাধা হবে না, সরকারি নীতি কোনোভাবে সে বিনিয়োগের বাধা হবে না। ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে বাংলা বিনিয়োগের জন্য একটা আদর্শ জায়গা। দ্বিতীয়ত, সেমিকন্ডাক্টর হাবের ক্ষেত্রে বাংলার অ্যাডভান্টেজটা কোথায় সোনিয়া? প্রথমত, সব থেকে বেশি যেটা লাগে সেমিকন্ডাক্টর হাবে, সেটা হচ্ছে জল। একটা ছোট শহরের সারা দিনের জলের প্রয়োজন একটা সেমিকন্ডাক্টর হাবে যা জল লাগে সেটা, অর্থাৎ 2 থেকে 7 মিলিয়ন গ্যালন জল লাগে একটা সেমিকন্ডাক্টর হাবে একদিনে। এটা একটা যে কোনো ছোট শহর, ধরেন আমি তোকে একটা উদাহরণ হিসেবে বলছি, বাঁকুড়ার মতো, চন্দননগরের মতো একটা ছোট শহরের সারাদিনের জল খরচা। এই জলটাও লাগে কিন্তু একেবারে যাকে বলে পিওর ওয়াটার, অর্থাৎ যে জলের মধ্যে খনিজ ইত্যাদি সেগুলো তো থাকবেই না। তুমি আমি যে জল খাই, মিনারেল ওয়াটার বা বিশুদ্ধ পানীয় জল বলে কিনে বাজার থেকে যা খাই, তার থেকেও বিশুদ্ধ হতে হয় জলটাকে। তার কারণ সামান্যতম ধূলিকণা যদি সে জলে থাকে, ইম্পিউরিটিস, কোনো ব্যাকটেরিয়া যদি থাকে, তাহলে ওই সেমিকন্ডাক্টরের চিপটাই নষ্ট হয়ে যাবে, ওটা তৈরি করা যাবে না, বা তৈরি করলেও সেটা ব্যবহারযোগ্য হবে না। ফলে এই পরিমাণের জল চাই, এবং এই হিউজ পরিমাণের জল নদীমাতৃক বাংলায় পাওয়া এবং সমুদ্রের দিয়ে দক্ষিণ দিকটা ঘেরা বাংলায় পাওয়া ভীষণ সহজ। দ্বিতীয় হচ্ছে জমি। এই সরকার ল্যান্ড ব্যাংক নিয়ে প্রস্তুত এবং জমি কোনোভাবে বাধা হবে না বলে নতুন সরকার জানিয়ে দিয়েছে। তৃতীয়, মেধা। বাইরে থেকে তো আনতেই হবে না, বরং বাংলার মেধা ভারতের সেমিকন্ডাক্টর হাবগুলোকে, বিদেশের সেমিকন্ডাক্টর হাবগুলোকে ড্রাইভ করছে। ফলে সে মেধাকে শুধু ঘরে ফেরার ডাক দিলেই হবে। এই তিনটে অ্যাডভান্টেজে মিশন 2.0, সেমিকন্ডাক্টর হাব মিশন 2.0 কেন্দ্রীয় সরকারের, তার ১,২৭,০০০ কোটি টাকার বিনিয়োগের দিকে বাংলা অত্যন্ত আশা নিয়ে তাকাতেই পারে। সোনিয়া, অনির্বাণ, সঙ্গে থাকো। सेमिकॉन 2.0 में 6 पिलर्स है बेसिकली। पिलर 1 है डिजाइन ऑफ चिप्स,
हमने सेमिकॉन 1.0 में फोकस दिया कि एक तरीके से उस इंडस्ट्री को स्टार्ट करना है, भारत में स्थापित करना है, नए तरीके से काम करने की पद्धति लानी है। 2.0 में सबसे पहला फोकस आएगा डिजाइन ऑफ चिप्स में। स्ट्रैटेजिक चिप्स भी होगी और कॉमर्शियल चिप्स भी होगी। भारत में जितनी भी ड्रोन्स, मिसाइल्स, एयरक्राफ्ट, टैंक्स, जितने भी हमारे स्ट्रैटेजिक रिक्वायरमेंट है, उन सब की चिप्स भारत में डिजाइन होगी, उसकी आईपी भारत में रहेगी और भारत में ही उसका फैब्रिकेशन होगा। कॉमर्शियल रिक्वायरमेंट के लिए चिप्स बनाएंगे जो स्टार्टअप्स और डीप टेक स्टार्टअप्स, वो सब उनके लिए भी बहुत स्ट्रांग सपोर्ट रहेगा। इसमें इक्विटी इन्वेस्टमेंट रहेगा, ग्रांट मिलेगी, को इन्वेस्टमेंट रहेगा और जो बड़ी कंपनियां इसमें आना चाहती है उनके लिए रॉयल्टी बेस्ड फंडिंग रहेगी। রয়্যালটি বেসড ফান্ডিং এর কথাও অশ্বিনী বৈষ্ণবের মুখে শোনা গেল। এবার আপনাদের জানাই, সেমিকন্ডাক্টর হবে কি মিৎসুবিশির বিনিয়োগ? রাজ্যে বড় বিনিয়োগে আগ্রহী মিৎসুবিশি। অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রীর সঙ্গে মিৎসুবিশি কর্তাদের ইতিবাচক বৈঠক। আরো একটু ডিটেল আপডেট জানার চেষ্টা করি অনির্বাণের কাছ থেকেই। অনির্বাণ, কোন সংস্থার নাম উঠে আসছে বিনিয়োগের ক্ষেত্রে? এবং আমরা অশ্বিনী বৈষ্ণবের কথাও শুনছিলাম। তা থেকে বেশ কিছু ইঙ্গিত আছে সোনি। তিনি মেধাসত্ত্বের কথা বলছিলেন, অর্থাৎ এবার আর শুধু চিপ তৈরি হবে না, সেই চিপ ভারতেই ডিজাইন হবে, তার মেধাসত্ত্ব, তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সেটাও ভারতেই থাকবে, অর্থাৎ ভারতেই যে চিপ উৎপাদন হচ্ছে, যে কারখানাতে যে সংস্থা করছে তাদের কাছেই থাকবে। এখানেও কিন্তু বাঙালি ভীষণভাবে এগিয়ে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, VLSI এটা ভীষণ জরুরি। পৃথিবীভর যত VLSI মানে এই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশনের সেমিকন্ডাক্টর চিপ কোম্পানি আছে বা ফ্যাক্টরি আছে বা হাব রয়েছে, সেগুলোতে সব থেকে বেশি সংখ্যায় বাঙালিরা চাকরি করেন বা বাঙালি ইঞ্জিনিয়াররা, হার্ডওয়্যার বা বাঙালি নেটওয়ার্কিং ইঞ্জিনিয়াররা সেই মিশনগুলোতে কাজ করেন। সেখানে তারা এই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশনের মেধাটা দেন। সেই মেধার সত্ত্ব দেশের কাছে থাকবে, ফ্যাব্রিকেশন এখানে হবে, দেশের শিল্পে সেটা ব্যবহার হবে, প্রয়োজন পড়লে বিদেশে রপ্তানির তো সুযোগ থাকছেই। এবং এখানেই তুমি যে মিৎসুবিশির কথা বলছিলে তাদেরও খুব তাৎপর্য রয়েছে, কারণ এই VLSI এর সেমিকন্ডাক্টর মিশনের চিপের ক্ষেত্রে VLSI এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, অত্যন্ত জটিল কাজ, ফেব্রিকেশনের কাজের ক্ষেত্রে মিৎসুবিশির কিন্তু জগৎজোড়া খ্যাতি। সেই মিৎসুবিশি এই পশ্চিমবঙ্গে এসে কয়েকদিন আগে কথা বলে গিয়েছে এবং তারা আগামী আরও কয়েকদিনের মধ্যে দ্বিতীয় দফায় আসতে চলেছে। এই দুটো মিলিয়ে সেমিকন্ডাক্টর হাবের সম্ভাবনা বাংলায় যতটা উজ্জ্বল হচ্ছে মিশন 2 ঘোষণার পর কেন্দ্রীয় সরকার, ঠিক ততখানি আরও বেশি সেটা উজ্জ্বলতর হচ্ছে যখন এই দুটো জিনিসকে আমরা একসাথে মেলাচ্ছি, অর্থাৎ 2-2 4-এর সম্ভাবনার কথা ভাবছি সোনিয়া। একেবারেই অনির্বাণ, বাংলা সুফল পাচ্ছে বেশ, এবং আরো ডিটেল আপডেট দেবো আমাদের দর্শকদের। মিৎসুবিশি নিয়েই এবার এক্সক্লুসিভ খবর। হ্যাঁ, মিৎসুবিশি নিয়েই এক্সক্লুসিভ খবর। রাজ্যে ফের আসছেন মিৎসুবিশি কর্তারা। ঠিক যেমনটা অনির্বাণও বলছিলেন, আগামী সপ্তাহে রাজ্যে আসার সম্ভাবনাও রয়েছে। আরো ডিটেল জানবো নিউজ 18 বাংলায়। এক্সক্লুসিভ শিল্পমন্ত্রী কমলিকা রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল আপডেট দেবে কমলিকা। দেখো, যেটা শিল্পমন্ত্রী আমাদের জানিয়েছেন যে আগামী 8-10 দিনের মধ্যে ফের পশ্চিমবঙ্গে মিৎসুবিশি আসছে, এবং যেহেতু আজকে এইটা সেমিকন্ডাক্টর 2.0টা প্লেস হয়ে গেছে, সুতরাং শিল্পমন্ত্রী তিনি আমাদের জানিয়েছেন যে খুবই আশাবাদী তারা যে পশ্চিমবঙ্গের একটা জায়গা থাকবে এবং মিৎসুবিশি আর 8-10 দিনের মধ্যেই এখানে ফের আসছে এবং এসে তারা জমি দেখার পরিকল্পনা তাদের রয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের জন্য একটি খুবই ভালো খবর, এবং সেটা খোদ শিল্পমন্ত্রী নিউজ 18 বাংলাকে জানিয়েছেন যে তারা আশা রাখছেন যে এই সেমিকন্ডাক্টর 2.0তে বাংলার জায়গা নিশ্চয়ই থাকবে। বেশ, কমলিকা, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ শিল্পমন্ত্রী। দেশ উপকৃত হবে, পশ্চিমবাংলা উপকৃত হবে। তার কারণ এখন পুরো আমাদের যে ওয়েস্টার্ন কান্ট্রিতে তো গ্রুমিং সেমিকন্ডাক্টর, তো এখানে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় আসা উচিত। মিৎসুবিশিও আমাদের কাছে এসেছিলেন, তারাও ইচ্ছা প্রকাশ করে গেছেন এবং আগামী 8-10 দিনের মধ্যে তারা আবার টিম পাঠাবেন জায়গা দেখার জন্য। এখানে সেমিকন্ডাক্টরের ইউনিট হওয়ার জন্য এটা একটা আদর্শ জায়গা। আমরা আশাবাদী যেটা নিয়ে আজকে ক্যাবিনেট হয়েছে বা পাস হয়েছে, আমাদের পশ্চিমবাংলার ভালো হবে। আর এবার আরো একটা সুখবর,
মেক ইন ইন্ডিয়া ও ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে মেক ইন ইন্ডিয়া ইলেকট্রনিক্স ও ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করার লক্ষ্য। কি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে জানবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, ক্যাবিনেটের তরফ থেকে কি অনুমোদন পাওয়া গেল, কি সিদ্ধান্ত? দেখো, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম বা এমপিএমএস, মেক ইন ইন্ডিয়ার যে প্রকল্প রয়েছে বারবার করেই গত কয়েক দশক ধরেই দেখা যাচ্ছে মোদী সরকার আসার পর থেকে মেক ইন ইন্ডিয়ার প্রসেসের ওপর জোর দেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে মোবাইল ফোনের যে বিভিন্ন উপাদান রয়েছে বা যে বিভিন্ন ছোট ছোট পার্টস রয়েছে সেগুলো মেক ইন ইন্ডিয়াতে যাতে তৈরি হয় তার জন্য যথেষ্ট বুস্ট করা হয়েছে এবং সেটার জন্য সরকারের তরফ থেকে যত সম্ভব সহায়তা করা দরকার সেই সহায়তা সরকারের তরফ থেকে করা হয়েছে। আর এবার একেবারে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং এর জন্য কিন্তু একটি নতুন স্কিম, সেই স্কিমে ৬২,৫০০ কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। যার ফলে আমরা এর আগেও দেখেছি যে একাধিক মোবাইল ফোন কোম্পানি যারা ভারতে এসে তাদের টিওটি ব্যবহার করে ভারতে ম্যানুফ্যাকচারিং ইউনিট চালাচ্ছে, তার পাশাপাশি ভারতীয় মোবাইল ফোন যারা সংস্থারা রয়েছে যারা মেক ইন ইন্ডিয়া প্রসেসে যারা মোবাইল ফোন তৈরি করছে সেই সমস্ত ম্যানুফ্যাকচারিং স্কিমের উপরেও কিন্তু বড় বুস্ট পাওয়া যাবে এবং সেই কারণেই ক্যাবিনেটের এই বড়সড় সিদ্ধান্ত। বেশ, আর ভারতবাসীর জন্য এবার আরো একটা সুখবর। এবার ইউকের সঙ্গে রপ্তানি প্রায় নিঃশুল্ক। ইউকেতে রপ্তানি হওয়া পণ্য নিঃশুল্ক। এবার ইউকের সঙ্গে রপ্তানি প্রায় নিঃশুল্ক। ইউকেতে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই বিনা শুল্কে। ইউকে থেকে আমদানি হওয়া বহু পণ্যে শুল্ক কমছে এবং এটা আজ থেকেই চালু। আজ থেকেই ভারত ইউকে মুক্ত বাণিজ্য চুক্তি চালু। অতনু রয়েছে আমার সহকর্মী আমার সঙ্গে। অতনু, এই চুক্তির ফলে তো অধিকাংশ পণ্য রপ্তানি তাহলে বিনা শুল্কে হবে। এর আগেও তো ভারতের সঙ্গে বেশ কয়েকটি দেশের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, এবার সেখানে ইউকেও অ্যাড হলো। এটা ভারতবাসী হিসেবে যথেষ্ট সুখবর। ভারত থেকে যারা রপ্তানি করেন পণ্য তাদের জন্য যেমন সুখবর, তেমন ভারতে যারা থাকেন, যারা ইউকে থেকে আমদানি করা পণ্য ব্যবহার করেন তাদের জন্য নিঃসন্দেহে সুখবর। ৯৯% শুল্ক যা রপ্তানি করা হয় ইউকেতে তা প্রায় নিঃশুল্ক করে দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি। যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ২০২২ সাল থেকে ৩ বছর ধরে দুই দেশের মধ্যে কথা হয়েছে। শেষে গত বছর ২০২৫-এর এই জুলাই মাসেই স্বাক্ষর হয়েছিল চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি। আর ঠিক ১ বছর পর আজ থেকে তা কার্যকর হলো। এবার আমি বলছিলাম যে যারা রপ্তানি করেন তারা সুবিধা পাবেন। কিভাবে সুবিধা পাবেন? অনেকটা সুবিধা পাওয়া যাবে। যেমন ইউকেতে যদি কেউ রপ্তানি করতে চান, মূলত কী কী জিনিস রপ্তানি হয় না, টেক্সটাইল, চামড়া মানে ট্যান লেদার, প্রসেস লেদার, হ্যাঁ, জুতো, এই সব ক্ষেত্রে সামুদ্রিক খাবার, গয়না, ইঞ্জিনিয়ারিং পণ্য, এইগুলো যারা রপ্তানি করেন তারা সরাসরি উপকৃত হচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একেবারে নিঃশুল্ক, তাদের কোনো রকম শুল্ক দিতে হবে না রপ্তানি করতে গেলে। আবার যদি আমি দেখি ক্ষুদ্র আর মাঝারি শিল্প মানে যাকে আমরা এমএসএমই বলি, ভারতের প্রায় ৬ কোটি এমএসএমই এই চুক্তির জন্য ইউকের মতো একটা এত বড় বাজার, সেই বাজারে কাজের সুযোগ পাবে বা বলা ভালো তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে। আর তুমি বলছিলে যে আমাদের ভারতীয়দের জন্য সুবিধা, মানে অর্থাৎ যারা ইউকে থেকে আমদানি করা পণ্য যারা কেনেন তাদের ক্ষেত্রে সুবিধা কি? প্রথমত বেশ কিছু বিষয়, বেশ কিছু জিনিস যেগুলো এতদিন পর্যন্ত একটা নির্দিষ্ট শ্রেণীর হাতে থাকতো সেগুলো এবার আম আদমির হাতে চলে আসবে। আমি যদি খুব সহজ করে বলি যে ১৫% শুল্ক ছিল যেগুলোর ক্ষেত্রে, যে পণ্যের ক্ষেত্রে, সেগুলো এবার কমে যাচ্ছে ৩%। মানে প্রায় ১২% শুল্ক কমছে, যেটা অত্যন্ত বড়, যে জন্যই এতদিন ধরে সময় লেগেছে এই চুক্তিটি নিয়ে দুই দেশের মধ্যে কথা বলতে হয়েছে। কীরকম কমছে না, যদি আমি প্রিমিয়াম ব্রিটিশ কিছু পণ্য, সেই পণ্যের কথা বলি, যেমন ধরুন স্কচ হুইস্কি। এই স্কচ হুইস্কির ক্ষেত্রে আমদানি শুল্ক ১৫০ ছিল, যা কমে হচ্ছে ৭৫%। আবার যদি আমি গাড়ির কথা বলি, মানে ব্রিটিশ প্রিমিয়াম গাড়ি যেগুলো, বা আমি যদি ইভির কথা বলি,
এগুলোর ক্ষেত্রে 110% শুল্ক ছিল, যে শুল্কটা এবার ধীরে ধীরে একটা ক্ষেত্রের মধ্যে এনে ধীরে ধীরে যে শুল্ক কমানো হবে। অর্থাৎ ব্রিটিশ কোনো প্রিমিয়াম গাড়ি যদি আমি কিনতে চাই বা যদি আমি কোনো ইভি কিনতে চাই, সেগুলোর ক্ষেত্রে শুল্ক অনেকটাই কম হবে, ফলত আমার মোট যে দামটা পড়বে গাড়ির সেটা অনেকটাই কম হয়ে যাবে। আবার এর মাঝখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা হলো কি, যে আমরা যারা দেখি যে ব্রিটিশ চকোলেট বা বিভিন্ন ধরনের কসমেটিক্স যেগুলো হয়তো আকাশ ছোঁয়া দাম, অনেকটা দাম, সেগুলো অনেকটা দাম কমে যাবে, অর্থাৎ সাধারণের মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে আসবে। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো যে আমরা এই যে বাণিজ্য চুক্তি করছি, ভারত যে বাণিজ্য চুক্তি করেছে, স্বাক্ষর করেছে ইউকের সঙ্গে, যে আজ থেকে কার্যকর হয়েছে, সেখানে আমরা কি কোনো জায়গায় আমাদের দেশের স্বার্থ দেখব না? নিশ্চয়ই দেখব। এবং সেই স্বার্থ দেখব কিভাবে না, আমাদের দেশের বেশ কিছু শিল্প, যে শিল্পগুলোকে রক্ষা করতে হবে, সেগুলো যদি আমরা কম দামে দেওয়ার কথা ভাবি তাহলে খুব মুশকিল হয়ে যাবে। সেই শিল্পগুলো কি? যেমন ডেয়ারি, দুগ্ধজাত পণ্য বা ডাল, খাদ্যশস্য, আপেল, নির্দিষ্ট কিছু শাকসবজি থাকছে, তার মধ্যে সোনা থাকছে, রূপো থাকছে, আবার ল্যাবরেটরিতে যে হিরে তৈরি করা হয় সেই হিরে থাকছে, স্মার্টফোন থাকছে, অপটিক্যাল ফাইবার থাকছে। এইগুলো কিন্তু চুক্তির আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ এই যে প্রচুর পরিমাণে সুবিধা একটা পেয়ে যাবে ইউকে, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমরা আমাদের দেশীয় শিল্পকেও চাঙ্গা রাখার জন্য এই চুক্তিতে এরকমই বলা ছিল যে এই সেক্টরগুলোকে এই চুক্তির আওতার বাইরে রাখা। একেবারে অতনু সঙ্গে থাকো, এবং তুমি ঠিক যেমনটা বলছিলে, এই চুক্তির ক্ষেত্রে ভারতবাসী হিসেবে কিভাবে সুফল পাওয়া যাবে অতনুর কাছ থেকে আমরা সেটা জানছিলাম। কিন্তু এই মুক্ত বাণিজ্য চুক্তিতে বাংলাও লাভবান হবে। হ্যাঁ, বেশ ভালোভাবেই বাণিজ্য বাড়বে বাংলায়। আজ বিমানবন্দরের চুক্তির আনুষ্ঠানিক সূচনা হয়েছে, আর সেই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় তিনিও উপস্থিত ছিলেন। আরো একটু ডিটেল জানবো, কারণ আজকেই এই চুক্তির আনুষ্ঠানিক সূচনা হয়েছে বিমানবন্দরে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এরপর অতনুর কাছে যাব, অতনু রয়েছে আমার সঙ্গে, অতনুর কাছ থেকে একটু ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে বাংলা লাভবান হবে, তার কারণ তুমি এতক্ষণ বলছিলে ভারতবাসী হিসেবে কি কি সুফল পাওয়া যাবে, আমাদের বঙ্গবাসী হিসেবে কি সুফল পাওয়া যেতে পারে? আমরা যদি দেখি যে আমাদের রাজ্যের এই যে যদি আমি এমএসএমইর কথাই বলি, আমি এমএসএমই বিপুলভাবে উপকৃত হবে, যারা এমএসএমইর সঙ্গে যুক্ত রয়েছেন তারা বিপুলভাবে উপকৃত হবেন। তার কারণ ইউকেতে ব্যবসা সম্প্রসারণের একটা বিরাট সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি আমাদের যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে এবং আমাদের এখান থেকে যে রপ্তানিগুলো হয়, যে যারা রপ্তানি করেন, যেসব কোম্পানি রপ্তানি করে ব্রিটেনের ক্ষেত্রে ইউকেতে, তাদের ক্ষেত্রে একটা বিরাট বড় সুবিধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে এই চুক্তি কার্যকর হওয়ার ফলে। একেবারে অতনু, এই চুক্তি কার্যকর হওয়ার ফলে বঙ্গবাসী হিসেবেও উপকৃত হব আমরা। এটা একটা হিস্টোরিক্যাল, ঐতিহাসিক দিন, এটা মাইলস্টোন, এবং এটা সম্ভবই হলো আমাদের প্রথিতযশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সাহেবের জন্য। বাংলার শুধু নয়, বাংলা তথা ইস্টার্ন ইন্ডিয়ার জিনিসের ওপরে আমাদের আর্টিজানদের, আমাদের শিল্পীদের তৈরি করা স্বর্ণগহনা, এগুলোর খুব কদর বিদেশে সর্বত্রই। এটা ইউকের সঙ্গে হলো, মানে জুয়েলারি কনসাইনমেন্ট ওয়ার্থ রুপিস 2.7 বিলিয়ন, ভাবা যায় না। সবজি আছে বিভিন্ন ধরনের, খুবই ডিমান্ড সেগুলো। তারপরে পান পাতা, চা, দার্জিলিং এর চা, রোস্টেড কফি, এই সমস্ত আজকের কনসাইনমেন্টে যাচ্ছে সমস্ত কিছু। ফ্লিপকার্ট, এই অ্যাপটা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। এবার এই ফ্লিপকার্ট কি রাজ্যে বিনিয়োগ বাড়াচ্ছে? হ্যাঁ, এই প্রশ্ন উঠছে। কেন এই প্রশ্ন উঠছে? কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে ফ্লিপকার্টের সিইওর বৈঠক হয়েছে, আর সেই বৈঠক থেকে কি উঠে এলো? সেই বৈঠক খুব ইতিবাচক বলেই জানা যাচ্ছে। রাজ্যে কি বিনিয়োগ তাহলে বাড়াচ্ছে ফ্লিপকার্ট? আমরা জানি যে এই রাজ্যে এমনিতেই ফ্লিপকার্টের অনেক ওয়্যারহাউস রয়েছে, এখান থেকে ফ্লিপকার্ট কাজ করে। শুধু এখান থেকেই নয়, এবং আমরা
আমরা জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে ফ্লিপকার্ট ইউজ করি, কিন্তু আজ এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফ্লিপকার্টের সিইওর বৈঠক হলো, সেখান থেকে কি কি আপডেট উঠে আসছে সোমরাজ একটু ডিটেল জানাতে পারবে। সোমরাজ, ই কমার্স নিয়ে ফ্লিপকার্টের সিইওর যে আলোচনা তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে কি উঠে হলো? রাজ্যে কি বিনিয়োগ বাড়াচ্ছে ফ্লিপকার্ট? দেখো, আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রেই রাজ্যে শিল্পে বিনিয়োগ আসছে। হোশিয়ারি শিল্প থেকে শুরু করে স্টিল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই শিল্পে বিনিয়োগ আসছে। আর এবার আজকে ফ্লিপকার্ট সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক নিঃসন্দেহে ই কমার্সে বিনিয়োগ আরও যে বাড়ছে, অন্তত সেই ইঙ্গিত আজকের বৈঠক দিয়ে দিল। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ফ্লিপকার্টের তরফে রাজ্যে বিনিয়োগ আরও বাড়ানো হচ্ছে, বিশেষ করে নতুন করে ওয়্যার হাউস তৈরি করা হবে। আরও কিছু বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে দীর্ঘক্ষণ ফ্লিপকার্টের সিইওর বৈঠক হয়েছে। পাশাপাশি ফ্লিপকার্টের যারা পূর্বাঞ্চলের দায়িত্বে রয়েছেন তারাও সেই বৈঠকে ছিলেন। নিঃসন্দেহে রাজ্যে ই কমার্সে বিনিয়োগের ক্ষেত্রে ফ্লিপকার্টের এই বিনিয়োগ যে বাড়ানো হচ্ছে ফ্লিপকার্টের তরফে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনে রাজ্যের বিনিয়োগের ক্ষেত্রে। তুমি জানো যে এ রাজ্যে বিনিয়োগের জন্য বিশেষ করে শিল্প নীতিতে একাধিক পরিবর্তন আনার কথা ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বিনিয়োগের ক্ষেত্রে যাতে বিনিয়োগকারীরা আগ্রহ হন তার জন্য ইনসেনটিভ নীতিও তৈরি করা হচ্ছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই সেই ইনসেনটিভ নীতিও প্রকাশ করা হবে রাজ্যের শিল্প দপ্তরের তরফে। শুধু তাই নয়, রাজ্যের তরফে জমি নীতিও তৈরি করা হচ্ছে এবং সেই জমি নীতিও খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ রাজ্যে সরকার পালাবদলের পর শিল্পে বিনিয়োগকারীরা যাতে আসেন, বিনিয়োগ করেন, তার জন্য একের পর এক নীতি তৈরি করা হচ্ছে। এবং তুমি দেখেছো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক শিল্পপতিরা ইতিমধ্যেই বৈঠক করে গেছেন, বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন এবং সেই বিনিয়োগে আগ্রহ প্রকাশ করার জন্যই রাজ্যের তরফে একাধিক নতুন করে নীতি তৈরি করা হচ্ছে। নিঃসন্দেহে আজকের যে বৈঠক ফ্লিপকার্টের সিইওর সঙ্গে, রাজ্যে যে ই কমার্সে বিনিয়োগ বাড়তে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। আগামী কয়েকদিনের মধ্যেই সেই বিষয় আরও স্পষ্ট হবে। একেবারে অবশ্যই নজর থাকবে সোমরাজ। এবার একজনের ছবি আগে আপনাদের দেখাই। তার ছবি দেখাবো আগে আপনাদের। ইনি হচ্ছেন বন্দনা যাদব। ইনি কে? ইনি হচ্ছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব। আজ ইনি কাঁথিতে পৌঁছে গিয়েছিলেন কাঁথির দাদন পাত্রবারে। কিন্তু কেন সেখানে পৌঁছলেন জানেন? সেটারই আপডেট আপনাদের দেব, যে কি কারণে তিনি কাঁথির দাদন পাত্রবারে আজ পৌঁছে গিয়েছিলেন। যে ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, সেই ছবিতে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন কথা বলছেন আধিকারিকদের সঙ্গে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব বন্দনা যাদব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব বন্দনা যাদব আজ পৌঁছে গিয়েছিলেন কাঁথির দাদন পাত্রবারে। কেন, কি কথা হলো আধিকারিকদের সঙ্গে, যে ছবি আমরা দেখছিলাম? দেখো, তুমি দেখেছো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি করা সম্ভব নয়, তার বদলে দাদন পাত্রবারে এই গভীর সমুদ্র বন্দর তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে 1700 একর জমি রাজ্য সরকারের রয়েছে। আর এবার তা নিয়েই প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শিল্প দপ্তর। তার কারণ আজকে রাজ্যের শিল্প সচিব বন্দনা যাদব তিনি মূলত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিক এবং তার সঙ্গে কয়েকজন বিশেষজ্ঞদের নিয়ে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। কেন এই পরিদর্শনে যাওয়া শিল্প সচিবের? সূত্র মারফত খবর, দাদন পাত্রবারে যে গভীর সমুদ্র বন্দর তৈরি করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার, সেখানে রাজ্য সরকারের হাতে 1700 একর জমি আছে, কিন্তু গভীর সমুদ্র বন্দর করতে গেলে আরও জমি প্রয়োজন। সেক্ষেত্রে কোন কোন এলাকায় জমি প্রয়োজন রয়েছে এবং তার জন্য কী ক্ষতিপূরণ দেওয়া হতে পারে, বিস্তারিত বিষয় নিয়েই পর্যালোচনা করা হয়েছে। দ্বিতীয়ত, মনে করা হচ্ছে আজকের এই পরিদর্শনের পর রাজ্য সরকারের তরফে খুব শীঘ্রই দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর তৈরি করা নিয়ে দরপত্র প্রকাশ করা হতে পারে রাজ্য সরকারের তরফে। সেই সম্ভাবনাই উঠে আসছে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, অপর প্রতিনিধি সুজিত রয়েছে আমার সঙ্গে, আরো একটু ডিটেল আপডেট নিই। সুজিত শুনতে পাচ্ছ? হ্যাঁ, প্রশ্নটা বলো।
সুজিত, আজকে আমরা দেখলাম যে বন্দনা যাদব তিনি পৌঁছে গিয়েছিলেন কাঁথির দাদন পাত্রবারে। আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে তাজপুরে সমুদ্র বন্দর সম্ভব নয়, তাই দাদন পাত্রবারে সেই সমুদ্র বন্দর হবে। তাই কি প্রস্তাবিত সমুদ্র বন্দরের জায়গা পরিদর্শনই তো বন্দনা যাদব পৌঁছে গিয়েছিলেন, কি হলো সেখানে? দেখো, তিনি জায়গায় পৌঁছে যান, সঙ্গে জেলা শাসক এবং এসটিও কন্টাইকে নিয়ে তিনি কিন্তু ওই এলাকা ঘুরে দেখেন। যে এলাকায় প্রস্তাবিত যে সমুদ্র বন্দর হবে, সেই সমুদ্র বন্দর যেখানে গড়ে উঠবে সেই দাদন পাত্র বার এলাকায় তিনি যান, গোটা এলাকা দেখেন। মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন যেখানে সমুদ্র বন্দর গড়ে উঠবে কাঁথির সেই সমুদ্র এলাকা, দাদন পাত্র বাড়ি গিয়ে নিজেই ঘুরে দেখেন গোটা এলাকা, কথা বলেন এলাকার মানুষের সঙ্গে, কথা বলেন জেলা শাসক এসডিও পঞ্চায়েত সঙ্গে, এবং কথা বলে তিনি একটি রিপোর্ট যেটা রাজ্য সরকারের কাছে জমা করবেন, এবং সেই রিপোর্ট থেকে কিন্তু বলা যায় যে এগিয়ে যাওয়া যে প্রকল্পটি ইতিমধ্যেই ঘোষণা করেছেন হবে বলে সমুদ্র বন্দর, তার যে প্রাথমিক কাজ সেটা ছিল এই পরিদর্শন। সেই পরিদর্শনের পরই কিন্তু তিনি আলোচনা করেন এসডিও এবং জেলা শাসকের সঙ্গে। বৈঠকের পরেই তিনি চলে যান। তার আগে তিনি হলদিয়ায় আসেন, সেখানেও বৈঠক করেন শিল্প বিষয়ক, এবং সেখান থেকেই তিনি সোজা চলে আসেন কাশ্মীর এই দাদন পাত্রবার, সেখানে তিনি জানিয়ে দেন পরিষ্কারভাবে যে প্রস্তাবিত বন্দর যেখানে গড়ার কথা বলা হয়েছে সেই জায়গা কিন্তু যথেষ্টই উপযোগী, এবং প্রাথমিকভাবে তিনি এটা যে উপযোগী সেটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। এবং এই জানানোর পরপরই কিন্তু তৎপরতা বেড়ে গেছে এলাকায় তৎপরতা বাড়ার একটাই কাজ, যে প্রকল্প, এই প্রকল্প হলে আলাদা রকম একটা দিশা দেখা দেবে বা বলা যায় ধরা দেবে কর্মসংস্থান, সুযোগ সুবিধে সবকিছু। তাই স্বাভাবিকভাবে কাজ একেবারে বেশ সুজিত। দাদন পাত্রবাড়িতেই পোর্ট করার কথাটা তো অনারেবল সিএম বলেছিলেন, তারপর এটা অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ শিপিং যখন এসেছিলেন তখনও কথা হয়েছিল। তো আমরা এই জায়গাটা দেখতে চাইছিলাম এক্স্যাক্টলি জমিটা কতটা কী অবস্থায় আছে, এখান থেকে শোরলাইন কত দূরে, কানেক্টিভিটি কীভাবে হবে, এই আমাদের প্রিলিমিনারি একটা আন্দাজটা হলো। এরপরে আমাদেরকে এখানে একটা প্রপার স্টাডি করতে হবে যাতে এই কাজটা এগোনো যায়, তো যাতে কাজটা দ্রুত গতিতে এগোয় আর আমরা চট করে এটাতে ফাইনাল প্রজেক্টটা করতে পারি, এটাই দেখার উদ্দেশ্যটা। একটা সমুদ্র বন্দর খুলতে গেলে রেল এবং জাতীয় সড়কের কানেক্টিভিটি, যেখানে 1700 একর জমি রয়েছে আমাদের, জাতীয় সড়কের সঙ্গে রেলের সঙ্গে ওয়ার হাউসের সহ যা যা আমাদের ইউনিট বানাতে হয়, সমুদ্রে তো বোটে মালটা এলো, তাকে আপনি যখন স্থল পথে নামাবেন ভাইবল হতে হবে তো, নইলে চলবে কি করে? জমি না থাকলে কোথায় নামাবেন? জমি অধিগ্রহণ করবেন না, জমি অধিগ্রহণের টাকা নেই, মানে একটা লাভ মিথ্যা ছিল। এটাতে শুধুমাত্র তাজপুর বা তালগাছাড়ি 2 গ্রাম পঞ্চায়েত তাদের ইস্যু নয়, এটা কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ইস্যু নয়। ওভারঅল এই রিজনে ইকোনমিক্যালি ডেভেলপ হয়ে যাবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে যাবে, এখানে জব অপরচুনিটি ক্রিয়েশন হবে, তার সঙ্গে আপনার পোর্ট রিলেটেড টুরিস্ট বিশাখাপত্তনমের এরও অ্যাম্বিশন এখানে থাকবে। এটা একটা বহুমুখী চিন্তা থাকবে। এটাতে দাদন পাত্রবাড়ি ইজ দ্য ফিট প্লেস। 1700 একর ল্যান্ড আমাদের হাতে আছে, যখন চলে আসবে দেখবেন পাশাপাশি জমি আরো যারা আপনার হ্যান্ডলিং অপারেটর থাকবেন, যারা অপারেটর